দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন সুরেন্দ্র কুমার সিনহা, বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সিনহা, আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রসঙ্গে এবং আপনার কাছ থেকে ধারাবাহিকভাবে আপনি চমৎকারভাবে উল্লেখ করছিলেন যে কোথায় কোথায় গলদ আছে আমাদের জুডিশিয়ারিতে এবং সেই গলদগুলি ঘাটতি কমাতে আপনার যে প্রচেষ্টা ছিল, বিশেষ করে আপনি জুডিশিয়াল একাডেমি করার চেষ্টা করেছেন, আপনি জাজদেরকে বিদেশে পাঠিয়েছেন ট্রেনিংয়ের জন্য। ডিজিটালাইজেশনের কথা আমরা জানি, যেটি আপনার সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। লোয়ার কোর্টের জাজদের ট্রেনিংয়ের বিষয়ের কথাও আপনি বলেছেন। এবার যদি যে কারণগুলি আসলে আপনাকে আলোচিত করেছিল তার প্রসঙ্গে যদি আমরা একটু আসি। আপনি আমাকে মনে হয় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছিলেন। জি, স্বাধীনতা। আমি এই স্বাধীনতার প্রসঙ্গে একটি বিষয় আমি প্রশ্ন আপনাকে করতে চাই। আমি প্রশ্ন করেছিলাম যে বিচার বিভাগ আসলে নির্বাহী বিভাগ বা রাষ্ট্র তো, সরকার তো সবসময় বলে যে বিচার বিভাগ স্বাধীন। তো কোন কোন ক্ষেত্রে আপনার কাছে মনে হয়েছে আসলে বিচার বিভাগ স্বাধীন? আপনি যেটি বলেছেন এটি মিথ্যা কথা, কিন্তু কোন কোন ক্ষেত্রে আসলে সেই স্বাধীনতা বিচার বিভাগের আসলে নেই, আপনারা উপভোগ করেননি কিংবা এখন বিচার বিভাগ উপভোগ করছে না? সেটাই বলছি, ধন্যবাদ। এইটাই আমি বলতে চাচ্ছিলাম। এটা হলো সবচেয়ে বড় জিনিস হলো দুইটা জিনিস। একটা হলো ফাইন্যান্সিয়াল স্বাধীনতা। আমি প্রধান বিচারপতি হিসেবে থাকাকালীন আমার ফাইন্যান্সিয়াল স্বাধীনতা ছিল না বলেই আমি এই ডিজিটালাইজেশন প্রসেসটা অগ্রসর হতে পারি নাই, যার পরিপ্রেক্ষিতে বিচারের মামলা স্টুপ হয়ে গেল। তাহলে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা দিতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে, সব দেশেই ফাইন্যান্সিয়াল স্বাধীনতা অথবা লাম্প গ্রান্ট 100 কোটি টাকা দেয়। এখানে যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, একটা রাষ্ট্রের পক্ষে কোনো না, এইটা দেওয়া হয় না। এইটা ছাড়া আরো একটা জিনিস হলো যেটা অন্তরায়, এক্সিকিউটিভ বলতে দুই ধরনের আছে। একটা হলো ব্যুরোক্রেট এক্সিকিউটিভ, পার্লামেন্ট পলিটিশিয়ান এক্সিকিউটিভ, মিলিটারি এক্সিকিউটিভ। আমি বুঝাতে পারলাম? ব্যুরোক্রেটিক, পার্লামেন্ট এবং মিলিটারি, প্রথম দুটো বুঝলাম, কিন্তু মিলিটারি এক্সিকিউটিভ কিভাবে জুডিশিয়ারির সাথে সম্পৃক্ত? সার্টেনলি, আমি তো সেটাই বলছি, তিনটা এক্সিকিউটিভ বলছি। এক্সিকিউটিভ কোনো ব্রাঞ্চেই চাচ্ছে না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। কেন? কারণটা হলো প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতা, কে প্রভাব বিস্তার করবে। পলিটিশিয়ানরা মনে করে তারা সবগুলা, এমনকি একেবারে ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সবগুলাই, পার্লামেন্টের মেম্বাররা সবগুলাই চেয়ারম্যান থেকে তারা কন্ট্রোল করবে। ব্যুরোক্রেটরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তারা মনে করে তারা ইয়া করবে এবং তারা নাকানি সুকানি দেয় পলিটিশিয়ানদের, যাতে লেখাপড়া অজ্ঞতা বিভিন্ন কারণে এটা করে। আর মিলিটারি ব্যুরোক্রেসি হলো, মিলিটারিদের হলো এখন আপনি যাই করে, যেমন আয়নাগরের ব্যাপারে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, আয়নাগরটা কিন্তু আপনি ভেঙ্গে বাঁধতে পারছেন না, ডেমোলিশ করতে পারছেন না। আয়নাগরে পরিষ্কার হচ্ছে যে শেখ হাসিনা 2009 থেকে 2024 পর্যন্ত যারা আয়নাগরে এর মাধ্যমে বিভিন্ন অত্যাচার করেছে, আয়নাগর তো একদিনে হয়নি। এই আয়নাগরের মাধ্যমে ওখানে যারা ডিজিএফআই এর চিফ ছিলেন 2009 থেকে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একজন মনে হয় মেজর জেনারেল কি আবেদিন নাকি একজনের বিরুদ্ধে। কিন্তু আমি এর আগে ইয়ে করেছি, এই ডিজিএফআই এর একজন চিফ জয়নাল আবেদিন, সাইফুল আবেদিন, সে ডাইরেক্টলি আমাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য রোল প্লে করেছে, আমাকে চাপ দিয়েছে। উনি এখন কুয়েতে, উনি আমেরিকায় ছিলেন, আমেরিকার থেকে ওখানে প্রতিরোধ হওয়ার পরে উনি বাংলাদেশে আসছেন। 5 অগাস্টের এই অবস্থা থেকে উনি এখন, আমি পরস্পর জানলাম উনি কাতারে উনার বোনের সাথে আছেন, উনি এখন ইউএসএ তে ইমিগ্রেশনের চেষ্টা করছেন। তো এইসব অফিসার্স, এরা যত কাজ তাদের ইনফ্লুয়েন্স, তাদের তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে কোনো কাজে তারা বাধা দিত। আচ্ছা, এখন আমরা এই বিষয়টাতে যদি আসি, আমাদের দর্শকদের প্রচুর আগ্রহ এই বিষয়টা জানার জন্য। বলছি আপনাকে, এটাই করবেন। আমি যখন ছিলাম দেশে
তখন আমি অনেক পলিটিশিয়ান, অনেক অ্যাডভোকেট ছেলে দেখেছি, ইলেকশনের পরে অনেক অনেক এই যে পার্লামেন্টের মেম্বার দেখেছি, স্যার দোয়া করবেন কি আমার ফাইল ডিজিএফআই ক্লিয়ার করে দিয়েছে। এমপি সিলেকশন হবে ডিজিএফআই, এমপি হওয়ার পরে যেটা মন্ত্রী হবে ডিজিএফআই যদি ফাইল ক্লিয়ারেন্স দিয়েছেন কিনা। মানে তারা একটা হাত প্রত্যেক জায়গায় তারা এটা রেখে দিয়েছে, ক্ষমতা রেখে দিয়েছে। এইটা একটা অদৃশ্য শক্তি। এইটা হলো তারা তাদের পাওয়ার ক্ষমতা, যেটা তাদের ক্ষমতার বাহিরে, আইন তাদেরকে এলাও করে না, কিন্তু যে ক্ষমতায় আছেন তার ডাইরেক্টলি আন্ডারে থাকায় উনি উনার ক্ষমতাকে পাকাপোক্ত করতে উনি এদেরকে এই ক্ষমতা অপব্যবহার করতে উনি সুযোগ করে দিয়েছেন। এই কারণেই, এবং তারা মনে করে, আর্মি মনে করে বাংলাদেশে একমাত্র পরিত্রাণের সংস্থা হলো আর্মি, পলিটিশিয়ান না, বিচার বিভাগ না, কিছুই না, তারাই থাকবে, প্রাধান্য থাকবে। আচ্ছা, এখন আপনি জেনারেল সাইফুল আবেদিনের কথা বলছেন এবং আপনাকে সরাসরি আপনাকে বিভিন্ন ইন্টারভিউতে আপনি বলেছেন, আমি এটা বলছি কেউ সাহস করছে না। এই যে আমাদের বাংলাদেশে এই যে সিনিয়র সেক্রেটারি হঠাৎ চালু হয়ে গেল, খেয়াল করছেন না? জি, পৃথিবীর কোথাও নাই, কিন্তু আমাদের বাংলাদেশে সিনিয়র সেক্রেটারি। অর্থাৎ হলো যখন আর্মির অফিসার, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, তাদের মর্যাদা যখন বেড়ে গেল, তখন সেক্রেটারিরা দেখলো যে হ্যাঁ আমাদের তো, আমরা এতদিন সেক্রেটারি থেকে 10 বছর 15 বছর ধরে সেক্রেটারি, তখন তাদের আর একটা যাতে তারা বাড়িয়ে নিলেন দাবি। এই যে প্রতিদ্বন্দ্বিতা, বুঝলেন না? আচ্ছা, এই যে এখন আমি যদি আপনাকে একটি পাল্টা প্রশ্ন করি, এই যে আপনি তিনটি ডিপার্টমেন্টের কথা বলেছেন, এক্সিকিউটিভ, বিউরোক্রেসি এবং আপনি বলেছেন যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, যারা বিউরোক্রেসি, যারা চায় না যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হোক। এখন আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, জুডিশিয়ারি কি তাদের ক্ষমতা কিংবা তাদের প্রভাব বিস্তার করার জন্য এই যে এক্সিকিউটিভ থেকে আলাদা হওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছেন কিনা, বা তাদের বরত্ব, তাদের যে প্রভাব, তাদের যে ক্ষমতা, সেটিকে এস্টাবলিশ করার জন্য এই বাকি তিন ডিপার্টমেন্টের সাথে কি আপনাদের কোনো সংঘর্ষ হয়েছে কিনা বা সংঘর্ষ বিদ্যমান কিনা? সংঘর্ষ হওয়ার প্রশ্নই উঠে না। বিচার বিভাগের সাথে পলিটিক্স, এক্সিকিউটিভ, মানে পলিটিক্যাল এক্সিকিউটিভ, ব্যুরোক্রেটিক এক্সিকিউটিভ এবং ডিফেন্স এক্সিকিউটিভ, তাদের সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্ন নেই। বরঞ্চ আমি যখন প্রধান বিচারপতি ছিলাম, তখন আমাদের ওখানে তাদের স্টাফ কলেজের ট্রেনিং কোর্স সমর্পণ করার করে বাংলাদেশে আমাদের এইটা কিন্তু ট্রেনিংটা খুবই ভালো ট্রেনিং। তো এখানে কিন্তু আমেরিকা, ইউরোপ, আফ্রিকান বিভিন্ন দেশ থেকে গ্রাজুয়েশন নেওয়ার জন্য আসেন। হ্যাঁ, তারা আসেন এবং এখানে কোর্স দিয়ে গ্রাজুয়েশন নিয়ে যায়, এবং এটা করার পরে তারা সুপ্রিম কোর্টে চলে আসে, বিচার বিভাগ কিরকম চলে এটা করার জন্য। তারা হাইকোর্টে বিচার ব্যবস্থা দেখে যায়, এরপরে প্রধান বিচারপতির কোর্টে এসে বসে। এরপরে প্রধান বিচারপতি করার পরে কোর্ট নেমে গেলে তারা প্রধান বিচারপতির থেকে একটা বক্তব্য, ছোট্ট একটা রিফ্রেশমেন্টের বক্তব্য শুনেন। সেখানে আমি অনেক ব্রিগেডিয়ার র্যাঙ্কের অনেকজন অফিসার, ব্রিলিয়েন্ট অফিসার, আর এই যে এয়ারফোর্স, নেভি এবং এই যে মিলিটারি, তারা আমাকে বললেন, স্যার আমাদেরকে সুপ্রিম কোর্টের আন্ডারে নিয়ে আসেন, যাতে আমাদের বিরুদ্ধে যেগুলো অন্যায় হয়, প্রমোশন, ট্রান্সফার, অনেকগুলা অন্যায় হয়, মুখ বুঝে তাদের ওখানে কিছুই করার না। ইন্ডিয়ার মতো ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ক্ষমতা আছে, কিন্তু আমাদের দেশে এটা আমরা আসতে পারি না, সংবিধান দেয় না। আচ্ছা, প্রমোশনের বিষয়ে যদি কোনো ধরনের অনেকগুলাই অন্যায় হয় সামরিক বাহিনীতে, যেগুলি তারা ডিপার্টমেন্টাল প্রসেসে তারা এগোন, কিন্তু সেখানে জুডিশিয়ারিতে আসার তাদের সুযোগ নেই। অন্যায়ভাবে তাকে অপসারণ করা হলেও তাদের কিছু করার নাই।
জি, আচ্ছা। এইটা এইটা তারা প্রতিকার চান। আমি বললাম এটা তো পলিটিক্যাল ইস্যু। আপনারা যদি মাস মানে অফিসার্সরা যদি দাবি করেন, তাহলে আপনার হায়ারার্কি হয়তো সরকারের সাথে আলাপ করবে। যদি সরকার দেয় এই যে কনস্টিটিউশনের যে ব্যারিয়ার এটা হলে আপনারা পারবেন। তো এইটা হয়নি। তো এই কারণেই আমরা আমাদের সাথে কারো নাই। আমরা হলাম বিচার বিভাগ হলো চেকস অ্যান্ড ব্যালেন্স। জি, এক্সিকিউটিভে যেগুলা এই যে এক্সেসেস করে সেটাকে আমরা বাধা দেই। আমরা এটা রেকটিফাই করার চেষ্টা করি। আচ্ছা। এটাই আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা না। কিন্তু তাদের কথা হলো তোমরা হস্তক্ষেপ করবে না। ওকে, আমরা যা করি, আমরা অ্যাক্সেস করি না করি সেটা করবে না। ওকে। এই জায়গায় এই বাধা হয়ে দাঁড়ায়। আমি বিচার এটা বিভাগের স্বাধীনতার বিষয়ে আসলে কি করা উচিত বা কি হলে বিচার বিভাগ স্বাধীন হবে সে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আমার আরো কয়েকটি প্রশ্ন আছে যেগুলি আমাদের অনেক দর্শক হয়তো জানতে চাইছেন। বিশেষ করে আপনি জেনারেল সাইফুল আবেদিনের কথা বলছিলেন এবং ডিজিএফআই এর ইনভলভমেন্ট আপনাকে অপসারণের ক্ষেত্রে ডিজিএফআই এর ইনভলভমেন্টের কথা বলছেন। তখন আমরা কিন্তু লাইভ টেলিভিশনে দেখছিলাম যে আপনার বাসায় সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল ইসলাম এবং আমরা দেখেছি ডক্টর গওহর রিজভী প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন তিনি। এই আনিসুল হক আনিসুল হক এবং ডক্টর গওহর রিজভী যিনি প্রাইম মিনিস্টারের উপদেষ্টা ছিলেন, তারা আপনার বাসায় যাচ্ছেন। আসলে ওই প্রসেসটা কি ছিল? তারা কি নেগোশিয়েট করতে চাচ্ছিলেন আপনার সাথে? কোন নেগোসিয়েশন না। আনিসুল হক সে হলো ধূর্ত শিয়ালের মতো। এইগুলার যত সব শেখ হাসিনার যত খারাপ কাজের আর্কিটেক্ট হলো আনিসুল হক। সে আমার একটা সাইকোলজিক্যাল টেস্ট করার জন্য আসছিল, প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেবে। যদিও মুখে বলে স্যার এই না সেই না বলে। তিনি কি বলেছেন তো আপনাকে এসে? এই যে ভালো মন্দ স্যার করে এইটা হবে যে সব ঠিক হয়ে যাবে। আমি প্রাইম মিনিস্টারকে বুঝাচ্ছি এই না সেই না এই ইয়েগুলা আর কি। গওহর রিজভী আমার মনে হয় অতি ভদ্রলোক মানুষ। আমার কাছে মনে হলো উনি আমাকে এ এ করলেন, আমার খুব কষ্ট দুঃখ প্রকাশ করলেন যে এইটা হচ্ছে। এইটা উনি নিজেও বুঝে উঠতে পারছেন না। আমাকে যে প্রায় গৃহবন্দী করে রাখা। এরপরে বিভিন্ন আইন এবং করার পরে আমার মনে হয় 16 অ্যামেন্ডমেন্ট এবং আরো কি ২-১ টা রায় উনি করলেন। আমি বললাম, "হ্যাঁ, আমি প্রিন্ট করে দিতে পারি আমার কম্পিউটার থেকে।" জি। বলে, "স্যার আপনি এক কাজ করেন, আপনি এখানে অটোগ্রাফ দিয়ে দেন, আপনার দস্তখত দিয়ে।" আমি বললাম, "আপনি প্রবলেমে পড়বেন।" "হ্যাঁ স্যার, আই ডোন্ট কেয়ার। আপনার এই যে ঐতিহাসিক রায়, এইগুলা আমি নিজেই করেছি, এটাতে কোনো কিছুই নাই। এটা আমাদের জনগণের মঙ্গলের জন্য এবং আপনি অটোগ্রাফ করে আপনার সিগনেচার দিয়ে দেন।" উনি কিন্তু নিয়ে গিয়েছিলেন। ডক্টর গওহর রিজভী। হ্যাঁ, আচ্ছা, গৌরব। ওকে। তাহলে আপনি যদি 16th অ্যামেন্ডমেন্টে যদি সই করে থাকেন, আপনি কি 16th অ্যামেন্ডমেন্টে সই করেছিলেন শেষ পর্যন্ত? না, সিস্টেম তো আমি রায় দেওয়ার পরেই তো এই গোলমালটা হলো। রায় আচ্ছা। তো দিয়েছিলাম। তো এই রায় কি এখনো বলবৎ আছে বাংলাদেশে? রায় তো এখনো বলবৎ আছে। তার মানে কিন্তু হচ্ছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। ইয়েস, তো কিন্তু এটা আপনার সাথে ইমপ্লিমেন্ট আপনার সাথে এক্সিকিউটিভের, বিশেষ করে আপনি সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন। আসলে দ্বন্দ্বটা কি ব্যক্তিগত ছিল নাকি দ্বন্দ্ব ছিল প্রাতিষ্ঠানিক? আপনি চাচ্ছিলেন জুডিশিয়ারি ফ্রি হোক, এক্সিকিউটিভ বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন তার সরকারের কবজায় যেন থাকে এবং আপনি আনিসুল ইসলামের কথা বলেছেন সাবেক আইনমন্ত্রী, তার সেখানে রোল ছিল। আসলে দ্বন্দ্বটা কিভাবে সৃষ্টি হলো? দ্বন্দ্বটা মেইনলি সৃষ্টি হয়েছিল ওই যে জানুয়ারি ২০১৬ আপনি কথা বললেন। এর আগের থেকেই আমি দায়িত্ব নেওয়ার পরেই দেখলাম নিম্ন আদালতে তারা কন্ট্রোল করছে। আমি কোনো ভালো বিচারককে নিয়োগ দিতে পারছি না। মানে পদায়ন ট্রান্সফার করতে পারছি না। বিশেষ করে ঢাকা, আ নারায়ণগঞ্জ, গাজীপুর মানে এগুলোকে আমরা ঢাকাই ধরে নেই। জি, চিটাগং, সিলেট, খুলনা যেখানে ফাইন্যান্সিয়ালি রিচ ডিস্ট্রিক্ট যেগুলা সেখানে করাপশনটা বেশি হয়।
এই করাপশনটা বন্ধ করার জন্যই আমি ভালো অফিসার পোস্টিং দিতে চেয়েছিলাম, সেখানে বাধা দিত। বরঞ্চ তারা তবদির করে ওই জামিন রায় নিয়ে নিত। এইটাই ছিল। এরপরেই আমি মাজদার হোসেনের বললাম এটা ফুললি ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত আমি ছাড়বো না। এই দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। এরপরে তো আপনি এই জানেন দ্বন্দ্বের যে সৃষ্টি কি সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এসছে, নাকি রাজনীতিবিদদের কাছ থেকে এসছে, আইন মন্ত্রণালয়ের কাছ থেকে এসছে, বা আপনি বিউরোক্রেটিক প্রসেসের কথা বলেছেন, বিউরোক্রেটদের কাছ থেকে এসছে? এইটা প্রথম তো সরাসরি যেটা আসছে, প্রধানমন্ত্রী দুঃখজনকভাবে, এবং আমি মনে করব শেখ মুজিবুর রহমানও, ওনারা পরের কথা খুব বিশ্বাস করতেন। শেখ মুজিবুর রহমান জীবন দিতে হলো, খন্দকার মুশতাকের মতো লোকজন তাকে করতো, তাজউদ্দিনের মতো ব্যক্তিকে উনি সাইডলাইন করে দিলেন, ঠিক না? আমরা শুনছি ঠিক। শেখ হাসিনা কি পরের কথা বেশি শুনতেন? শেখ হাসিনা, আমি একটা ইনসিডেন্ট আমি বলতে পারি, যখন মাজদার হোসেনের রায়, যখন মাজদার হোসেনের এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছিল না, তখন আমি একদিন অ্যাটর্নি জেনারেলকে খুব রাগ করে বললাম যে তোমরা কি ইমপ্লিমেন্ট করবে না, লুক এট পাকিস্তান। অর্থাৎ তুমি পাকিস্তানের দিকে তাকাও, পাকিস্তানের যে এত হওয়ার পরেও, ভাগ হওয়ার পরেও, এরপরে কিন্তু ৭৩ ইংরেজিতে লোয়ার জুডিশিয়ারি এক্সিকিউটিভের হাত থেকে ছেড়ে বিচার বিভাগকে দিয়ে দিয়েছে। আমি সেটাই বলতে চেয়েছিলাম। প্রাইম মিনিস্টারকে গিয়া কানে কানে বলে দিয়েছে আমি প্রধানমন্ত্রীকে সরাতে চাচ্ছি। কি লুক এট পাকিস্তান মানে? তখন নওয়াজ শরীফকে পানামা পেপারসের ব্যাপারে সুপ্রিম কোর্টে রায় দিয়ে তাকে পদচ্যুত করা হয়। জি। শেখ হাসিনাকে বোঝানো হয়েছে আমি বাংলাদেশেও কিন্তু পানামা পেপারসের ব্যাপারে 10 জনের নাম আসছিল। জি। শেখ হাসিনা ধরে নিয়েছেন যে আমি নওয়াজ শরীফের মতো তাকে আমি পদচ্যুত করব। আপনি কি তাকে সরাতে চেয়েছিলেন কিনা? প্রশ্নই উঠে না। এটা হলো বিচার বিভাগের প্রশ্ন, যে মামলাটা হচ্ছিল মাজদার হোসেনের ইমপ্লিমেন্টেশনের জন্য। এবং সবচেয়ে দুঃখজনক হলো মাহবুবে আলম যখন তাকে প্রশ্ন করা হলো কোর্ট থেকে বাইর হয়ে, তখন উনি প্রেস কনফারেন্স করে বললেন যে না, প্রধান বিচারপতি তো বলছেন লোয়ার জুডিশিয়ারিকে, যেটা পাকিস্তানে ৭৩ ইংরেজিতে বিচার বিভাগের হাতে দিয়ে দিয়েছে, এই কথাই উনি বলেছেন। উনি তো প্রধানমন্ত্রীকে এইগুলা তো কোনো প্রশ্নই আসে না, উনি আলোচনাও আসে নাই, এরপরেও তারা শুনে নাই। তখন থেকেই প্রধানমন্ত্রী আমার প্রতি একটা বিদ্বেষ ভাব তিনি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী আপনাকে সরাসরি কোনো কিছু বলেছেন কিনা, বা আপনার সাথে তার এই বিষয়ে সরাসরি কোনো কথা হয়েছে কিনা? না, এই ব্যাপারে এরপরে আরো কিছু কথা হয়েছে। সেটা হলো কাকরাইলে আমাদের জুডিশিয়াল বিল্ডিং, যেটা উনি উদ্বোধন করতে আসছিলেন, কাকরাইলে বিচারকদের 8 তলা বিল্ডিং, যে মাল্টি স্টোরেড বিল্ডিং, যেটা এটা উদ্বোধনের সময় যখন মাজদার হোসেনের এইটা যখন এক্সট্রিমে চলে গেল, তখন আমি পাবলিক মিটিং এ সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলাম যে আপনাকে ভুল বুঝানো হচ্ছে, ভুল বুঝিয়ে বিচার বিভাগ এবং এক্সিকিউটিভের মধ্যে একটা ভাঙ্গন, একটা প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। এটা ঠিক না, এটা দেশের জন্য ঠিক না, দেশের মঙ্গল না, জনগণের জন্য মঙ্গল না। আপনি যেহেতু দেশ শাসন করেন, আপনি ওই যারা আপনাকে পরামর্শ দেয় এইটা আপনি কানে দেবেন না। আপনি এই বিচার বিভাগের কিরকম হয়, বিচার বিভাগ যদি স্বাধীন না থাকে, তাহলে আপনি কোনো টাকা বিদেশ থেকে উন্নয়নের খাতে বা ডেভেলপমেন্টের জন্য কোনো সাপোর্ট পাবেন না। প্রথমেই দেখবে বিদেশি কোনো এই যে ইনভেস্ট করতে যাচ্ছে, তাকে দেখবে এখানে বিচার বিভাগ কিরকম হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বললাম যে দেখেন, এখানে জিএসএ, যেটা হলো সৌদি এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, বড় বড় ব্রিটিশ এয়ারওয়েজ তো বন্ধই করে দিল। জি। এইগুলা জিএসএ ছিল, জিএসএ গুলা টাকা আত্মসাৎ করে এবং তারা কোনো বিচারই পেত না।
তো এইটা দেশের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা। আপনি বিচার বিভাগকে এরকম শিকল দিয়ে বেঁধে রাখবেন না। আমি এইটাই বলেছি। এই হলো তার সঙ্গে সম্মুখেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না তখন। আমি প্রধান বিচারপতি হিসেবে এটাই করেছিলাম। এরপরেই তো ইতিহাস যাকে বলতে গেলে। তো আপনার কথা মতো যে তার সাথে ব্যক্তিগতভাবে কোনো আলাপ আলোচনা আপনার হয়নি বা আর ব্যক্তিগত আলাপ আলোচনা হয়েছিল যে ১৬ সংশোধনী রায় যখন দেওয়ার আগের দিন উনি ওই যে প্রেসিডেন্ট আমাকে ডেকেছিল, এটা তো আমি আগেও প্রকাশ করেছি। প্রেসিডেন্ট সেখানে আপনাকে ষোড়শ সংশোধনী রায় দেওয়ার আগের দিন আপনাকে ডেকেছিলেন, ডেকে কি বললেন হ্যাঁ, প্রেসিডেন্ট? বঙ্গভবনে ওইটা রায়টা সরকারের পক্ষে দেওয়ার জন্য। এটা তো আমি প্রকাশ করেছি আগেই। আচ্ছা, এখানে উনি চাপ দিয়েছিলেন আমাকে। আমি বললাম যে এটা তো প্রশ্নই উঠে না। যে জায়গায় নিম্ন আদালতের বিচারকদেরই আমি হিমশিম খাচ্ছি, এখন যদি সুপ্রিম কোর্টের বিচারকদের আপনার হাতের মুঠোর মধ্যে নিয়ে গেলে সে তো বিচার বিভাগ উঠিয়ে দিলেই ভালো হয়। এই বিচার বিভাগ থাকার কোনো মানে হয় না। এটা একটা প্রহসন হয়ে যাবে। এইটা নিয়েই খুব কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি মধ্যরাত কার সাথে হলো? প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি কি বলেছিলেন? কথা কাটাকাটির তো একটা সূত্র লাগে, সূত্র প্রয়োজন। এইটা এটা দিয়ে দেন, আপনি রায় দিয়ে দেন। আপনি আমাদের সরকারের পক্ষে। আমি বললাম যে আমি রায় দিতে পারবো না। প্রথমত কারণটা হলো আমি জানি না আমার সাথে যারা আরো বিচারক আছেন তারা কি রায় দিবেন। আমরা সকালে ৮ টার সময় বসবো। তাদের সিদ্ধান্ত আমি নেব। এরপরে ফাইনাল জাজমেন্টটা আমরা কোর্টে দেব। প্রধানমন্ত্রী বললেন, "না, আমি শুধু আপনার রায়টা সরকারের পক্ষে চাচ্ছি। অন্য বিচারক আমার বিরুদ্ধে গেলেও আমার কোনো দুঃখ নেই।" আমি বললাম যে, "অন্য ৭ জন বিচারক না ৬ জন ছিল, ৬ জন বিচারক যদি আপনার পক্ষেও রায় দেয়, আমি একা ধরে নেবেন যে আমি এখান থেকে গিয়েই আমি কালকে কোর্টে উঠবো এবং আপনার বিরুদ্ধে রায় দেব। এটা কোনো মতেই গ্রহণ করা যায় না।" আমি পরিষ্কার না বলে দিয়েছি। তার উত্তরে তিনি কি বললেন? এই উত্তরে উনি বিরক্ত প্রকাশ করলেন কিন্তু মুখে ইয়ে করলেন না। উনি মুখ কালো হয়ে গেল। এরপরেই তো উনি বললেন যে, "ঠিক আছে।" প্রেসিডেন্টকে বললেন, "আজকে আমরা উঠি।" আ উনাকে আগে প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী আগে ত্যাগ করবেন বঙ্গভবন থেকে। কিন্তু উনি বললেন যে, "না, প্রধান বিচারপতির গাড়ি আসতে দেন। উনি চলে যাক, এরপরে আমি পরে যাব।" আমরা কিন্তু কোনো চা, কফি সন্ধ্যার থেকে বিকাল ৬ টার থেকে রাত্রে ১২টা ১২:৩০ পর্যন্ত কোনো চা, কফি কিছুই খাইনি। ৬ খাওয়ার ঘন্টা আপনাদের সাথে আলোচনা হয়েছে। ৬ ঘন্টা? হ্যাঁ, হ্যাঁ, অনেক দীর্ঘ সময়। আমি শেষ পর্যন্ত বলেছিলাম আপনার নিম্ন আদালতের বিচারকদের এইটা দিয়ে দেন। আমরা হায়ার জুডিশিয়ারির ব্যাপারে, বিচারকদের ব্যাপারে আমি আমার সঙ্গে যারা বিচারক আছেন, অধস্তন বিচারক তাদের সঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব। উনি বললেন যে নিম্ন আদালতের যে মাসদার হোসেনের আলোকে বিচারকদের কন্ট্রোল সুপ্রিম কোর্টের আন্ডারে এটা কখনো আমি দেব না। এটা তো কখনো দেব না যে উনি দিতে চাননি, এটা তো জানলেন গত নির্বাচনের আগেই প্রায় ২০,০০০ বিরোধী দলের নেতাকর্মীকে উনি জেইলে রিমান্ড এই সেই করে কোন মামলায় কোর্ট জামিন দিল, কাকেও দিল। একই মামলায় মির্জা ফখরুল ইসলামকে জামিন দেয়নি। সে আবার এমপিও হয়ে যায়। মানে বিচারকদেরকে উনি উনার কাজেই ব্যবহার করতেন। এইটার মেইন উদ্দেশ্য ছিল শেখ হাসিনা তো প্রায় ১৫-২০ বছর প্রধান বিচারপতি আগে এই প্রধানমন্ত্রী ছিলেন। জি। উনার একটা সম্ভবত ভিতরে একটা খায়েশ ছিল। উনি তো হয়তো আরো ৫ বৎসর থাকবেন। এরপরে তো উনার ইয়ে হয়ে যাবে। উনার ছেলে অথবা মেয়ে কেউ যদি প্রধানমন্ত্রী উনি করে যাবেন, তাদের যাতে বাধার সৃষ্টি না হয় সুপ্রিম কোর্ট। এই কারণেই উনি উচ্চ আদালতের বিচারকদের উনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এই ধারণাটি আপনার কেন হলো যে তিনি চাচ্ছেন তার পরিবারের কেউ তার পরবর্তীতে আসুক? উনি তো একটা লিগেসি তো আপনি দেখেন এইটা উনার চলাফেরা, উনার যে পলিটিক্স,
অন্য কোনো রাজনীতিবিদকে উনি দাঁড় করাতে দিচ্ছেন না, কাকেও না। উনার দলেরই যারা ভালো রাজনীতিবিদ তাদেরকে উনি কর্নার করে রেখেছেন। এটা একটা উনি উনি আওয়ামী লীগকে এবং বাংলাদেশকে উনি মনে করতেন যেমন তার বাবার জমিদার, এবং আওয়ামী লীগ হতো তার এক পরিবার। তার পরিবারে উনি যা সিদ্ধান্ত দিবেন, উনি গার্জিয়ান, উনি উনার পরে উনার ছেলে বা মেয়ে হবে, এটাই তো শাসন করে আসছিলেন উনি। এটা তো সবারই ধারণা, এটাই করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আমরা আসি আপনার সময়ের কয়েকটি আলোচিত রায়ে। জাস্টিস সিনহা, আপনি অনেকগুলি আলোচিত রায় দিয়েছেন, তার মধ্যে আপনার কাছে কোন রায় আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বা দেশের জন্য অত্যন্ত ইতিহাস সৃষ্টি করার মতো রায় বলে আপনি মনে করেন? ও মাই গড, মানে কোনটা রেখে কোনটা বলবো? অন্তত একটি বলুন। অনেকগুলা, একটা না অনেকগুলা, কয়েকশো রায় আমি বলতে গেলে, কয়েক হাজার রায় বলতে গেলে এইটা শেষ করার না। তবে আমি দুই একটা রায়ের কথা আমি বলছি। সেটা হলো এই সাইফুজ্জামান ভার্সাস স্টেট। জি, এটা আমি হাইকোর্টে তখন খুব সিনিয়র জাজও ছিলাম না, তখন ছিল। এইটা আমি দিয়েছিলাম এই প্রিন্সিপালে, যাতে কেউ যদি কোনো বিচারক কোনো অপরাধী, কোনো সাসপেক্টেড পারসন যদি অ্যারেস্ট করা হয়, তাহলে তাকে পুলিশ ডিটেনশন দিয়ে দেয়। ডিটেনশন দেওয়ার পরে এরপরে ডিটেনশনটা যখন মুক্ত হয়ে যায়, তখন তাকে করা হয় আবার একটা মামলাতে শোন অ্যারেস্টেড করা হয়, যেমন একটা গাজীপুরের মামলা। সে যখন এটা জামিনে চলে গেল, তখন হয়ে যায় চিটাগং এর একটা মামলা শোন অ্যারেস্টেড পুলিশকে দিয়া। এই যে গত ইলেকশনের সময় তো এটা একাধিক মামলাতে শোন অ্যারেস্টেড করে, এইটা কিন্তু খুব অন্যায়। এইরকম একটা মামলাতে ছিল তৎকালীন ছাত্রলীগেরই প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী শিকদার এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। তারা যখন, শেখ হাসিনা তখন বিরোধী দলের নেত্রী, তখন তারা যখন তাকে করা হলো, সকালে ভোরে গিয়ে তাকে ফুলের তুরা দিয়ে, কি অকেশন ছিল, গিয়েছিল, তাদেরকে ধানমন্ডি থানা পুলিশ অ্যারেস্ট করে। এরপরে তাকে করা হয় ডিটেনশনে, তাদেরকে দেওয়া হয়। এরপরে যখন তারা জামিনে ডিটেনশন থেকে অবমুক্ত হয়, তাদেরকে এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় 24টা মার্ডার কেসে শোন অ্যারেস্টেড করা হয়। এই যখন হলো, তাই সে প্রায় 2 বছর যাবত তারা জেল থেকে মুক্তি হয়নি, তখন একটা হেভিয়াস কর্পাস নিয়ে আমার কাছে আসছিলেন আমিরুল ইসলাম। তখন আমি নতুন একটা প্রিন্সিপাল অ্যাপ্লাই করেছিলাম ওই রাইতে। আমি বললাম যে এইরকম শোন অ্যারেস্টেড একটার পরে একটা এটা করা যাবে না, এটা আইন বিরুদ্ধ। তাকে করতে হলে আসামিকে জানতে হবে সে কোন মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার আইনজীবীর সাথে পরামর্শ দেওয়ার অধিকার। তাদেরকে শুধু জেলের গেট থেকে তুমি ওয়ারেন্ট দিয়ে করবেন, এটা হয় না। এটা নিয়ে একটা পুলিশ বিভাগের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল এই মামলায়। এই মামলাটা সাংঘাতিক। আরো আমি এই মামলার পর্যবেক্ষণ বা রায় কি পরবর্তীতে কি অনুসরণ করা হয় কিনা পুলিশের পক্ষ থেকে? প্রথম দিকে কিছু অনুসরণ করেছিল, এরপরে তো আর এইগুলা এবারে যে বিষয়গুলি, এটি তো যারা ভুক্তভোগী তাদের, আমি বলি এইটা শুধু বর্তমান সরকার না, সাবেক সরকার না, এইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে রুল অফ ল, হিউম্যান রাইটস ভায়োলেশন এইগুলাতে হয়ে যাবে। আরেকটা মামলা আমি বলতে পারি, শামীম রেজা রুবেল, বিবিএর ছাত্র ছিল, তার হত্যা মামলা পুলিশ কাস্টডিতে তার ডিটেনশনে নিয়েছিল, তাকে নিয়েছিল, এরপরে তাকে অত্যাচার করে মারা হয়ে গিয়েছে। এটি বিএনপির আমলের অন্যতম আলোচিত একটি মামলা ছিল। জানি না কার আমলে, আমি বলতাম না। সেখানে আমি কিছু দিক নির্দেশনা পুলিশ অফিসারদের, যে একজন
অপরাধীকে যদি তোমরা ডিটেনশনে নেও অথবা তাকে রিমান্ডে নেও, তাকে ইন্টারোগেশনের জন্য নেও, তখন তোমাদের কি করণীয়? তোমাদের তাকে প্রশ্ন কিরকম করবে, তাকে কি করবে, আমি গাইডলাইন দিয়েছিলাম কয়েকটা। এই রায় দেওয়ার পরে এবং না হলে তারা তোমার বিরুদ্ধে তোমরা ক্ষতিপূরণ দেবে, বিভিন্ন নির্দেশনা দিয়েছিলাম। এইটা দেওয়ার পরেই র্যাব পুলিশের মধ্যে একেবারে সাংঘাতিক হয়ে গেল। তারা প্রধানমন্ত্রীকে আপত্তি করলেন, করলেন যে এই রায়টা সম্ভবত এটা আওয়ামী লীগ আমলে, আমনে বিএনপির আমলে না, বুঝলেন না, আওয়ামী লীগ আমলে। এইটা ছিল একটা রিপার্কেশন হয়ে যায় পুলিশ রেবের ইয়েতে, তারা কাস্টডি, তারা কোনো অপরাধীকে ইয়েতে রিমান্ডে নিতে পারবেন না, হবে না। আমি বলে আইন মোতাবেক নেও, আমি আর কোনো এইটাতে করি নাই। প্রধানমন্ত্রী আমার সঙ্গে একটু আলাপ করেছিল আকার ইঙ্গিত, আমি বললাম সরি, মামলার ব্যাপারে যা হয় আপনার অ্যাটর্নি জেনারেল বলবে, আমি না বলেছিলাম। এই একটা যুগান্তকারী রায়। আরেকটা রায় ছিল মুসলিম বিবাহ নিয়ে, মুমতাজ বেগম। এটাও একটা আলোড়নকারী মামলা ছিল তখনকার দিনে, তখন আমি প্রধান বিচারপতি ছিলাম। একটা মুমতাজ বেগম নামে একটা মহিলা, সে একটা ভদ্রলোক আনোয়ার হোসেন বা আনোয়ার তার সাথে সে মহিলাটা খুব সুজা ছিল। সে তাকে করে এই কোরআন শরীফের কথা বলে পশ্চিম দিকে কে আল্লাহর নামে শপথ করে বলছি আমি তোমাকে বিবাহ করলাম বলে তার সঙ্গে 3 বছরের উপরে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকে। বিভিন্ন ভাষায় এলাকায় এই ভাষা পরিবর্তন করে থাকে। শেষের দিকে সে এই মহিলাকে অস্বীকার করে। তখন এই মহিলা এই রেস্টিটিউশন অফ কনজুগাল লাইফ এর জন্য, প্রতিষ্ঠার জন্য পারিবারিক আদালতে করে এটা আলটিমেটলি আপিল বিভাগে পর্যন্ত চলে আসে। তখন আমি মুসলিম ম্যারেজের একটা একেবারে মুসলিম ল খুব ব্যাখ্যা করে একটা যুগান্তকারী রায় দিয়েছিলাম। আমি বললাম যে মুসলিম মহিলা এই কনকুবাইন হিসেবে এইরকম রাখার, এটা এখনো টেলিভিশনে ধ্যান গত সরকারের আমলে এরকম কনকুবাইন অনেকেই রেখেছিল বলছে, বুঝলেন না। আমি বললাম এটা রাখা যাবে না। তুমি যদি কোনো মহিলাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে এবং তার সাথে সহবাস করো, এটা দীর্ঘ সময় থাকো এবং তোমার প্রতিবেশী তারা জানে তার হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা পরিচয় দিচ্ছে, কাবিননামা হোক না হোক, কাবিননামা না হলে এটাতে আইন ভঙ্গ করা হলো। কিন্তু ধর্মীয় বিধান অনুযায়ী বিবাহ এটা মানে এইটা অকার্যকর বলা যাবে না। কাবিননামা রেজিস্ট্রেশন না হলেই যে হবে এটা না, বিবাহ হয় না বলে আমি একটা রুলিং দিয়েছিলাম। এই রুলিং রিভিউ আমার পরেও অন্য বিচারকদের রিভিউ করেছিল, রিভিউ হয়নি, আমার রায়টাই বহাল ছিল। এই ধরনের অনেকগুলা রায়। এরপরে এই যে বসুন্ধরা গ্রুপের, বসুন্ধরা গ্রুপের যে যখন ইমার্জেন্সির সময়, যেটা 2007-8-এ, তখন তারা কিছু মামলা রিটার্ন নেই, রিটার্ন দিয়ে বললে তাদের কোনো ইনকাম নাই, জিরো ইনকাম। এরপরে তারা আরো করে আরো একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে একটা স্টেটমেন্ট নিয়ে ওখানে 3,500-4,000 কোটি টাকার ব্যবসা দেখিয়ে দেয় এবং এই পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক থেকে 3,000 না 4,000 কোটি টাকার লোন নিয়ে নেয়। এইটা আলটিমেটলি ধরার পরেই তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়। ফৌজদারি মামলা হয়ে তাদের কনভিকশন হয়, তাদের স্ত্রী, ছেলে, মেয়ে সবারই কনভিকশন হয়। আলটিমেটলি হাইকোর্টে তারা খালাস পায়। এই বিরুদ্ধে সরকার আসছিল, তাদের রায় বাতিল করে আমি তাদেরকে বললাম যে তাদের সাজা বহাল থাকবে। মানে তখন ভেরি পাওয়ারফুল পারসন, বিজনেস হাউসের মালিক। এই ধরনের যুগান্তকারী অনেকগুলো রায় দিয়েছিলাম, অব্যাহত রেখেছেন, জাস্টিস অব্যাহত রেখেছেন। এবারে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। ইভেন আমি আপনাকে বলি, আমার একটা মনে করি এইটা উল্লেখ করার মতো,
আবেদ সাহেব, স্যার আবেদ, এই যে ইয়ের স্যার ফজলে হাসান এনজিও আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ওনার বিরুদ্ধে আমি একটা রায় দিয়েছিলাম 400 কোটি টাকার কর ফাঁকির জন্য। হ্যাঁ, একমাত্র রায় আমি দিয়েছিলাম। জি। এটাও রেভিনিউ ডিপার্টমেন্টে এই যে এনজিও এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে এটা যুগান্তকারী রায়। আচ্ছা, এই রায় হয়েছে 400, উনি টাকাটা জমা দিয়েছেন। আমি শেষ 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই, আমাদের সময় 3-4 মিনিট আছে। আচ্ছা, দেশের শীর্ষ যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়গুলি হয়েছে, যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল শীর্ষ যুদ্ধাপরাধী হিসাবে, মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী সহ বেশ কিছু চূড়ান্ত রায় আপনার যে বেঞ্চ ছিল, আপিল বেঞ্চ, সেই আপিলেট বেঞ্চ থেকেই এসছে। এই রায়গুলি নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে, রায়ের প্রসেস নিয়ে, সাক্ষী নিয়ে, যে পুরো প্রোটোকল যেটি ফলো করা হয়েছে, অনুসরণ করা হয়েছিল এই রায়ের সময়, সে রায় নিয়ে বাংলাদেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে অনেক আলোচনা আছে। এই আপনার কাছে যাদের ফাঁসি হয়ে গিয়েছে, সেই ফাঁসির প্রক্রিয়া নিয়েও, রায়ের প্রক্রিয়া নিয়েও কিন্তু অনেক সমালোচনা আছে। সেই সমালোচনা সম্পর্কে আপনি কি বলবেন? আপনার প্রশ্নটাই ভুল। প্রথমত, এদের বিচার হয়েছে ট্রাইব্যুনালে। জি। ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণ হয়েছে, তাদের কনভিকশন হয়েছে ট্রাইব্যুনালে। জি। ট্রাইব্যুনালের বিচারকরা এখনো বেঁচে আছে। সাবেক প্রধান বিচারপতি এই যে রিসেন্টলি নিয়োগ করেন, উনি একজন, আরেকজন হলো এনায়েতুর রহিম একজন, আরো 2জন 3জন 3-4জন আছেন, আমি এখন নাম মনে করতে পারছি না। এরা রায় দিয়েছে। এরপরে আপিলেট স্টেজে আমাদের আপিল বিভাগে চলে আসছে আইন অনুযায়ী। অ্যাপিলেট ডিভিশনের তো সেই ক্ষমতা আছে রায়গুলিকে পুনর্বিবেচনা করার। হ্যাঁ, রায়গুলা করার জন্য আপিল করেছে। আমরা অনেকগুলাতে, যেগুলা ট্রায়াল কোর্টের ট্রাইব্যুনালে যেগুলা রায় ছিল, যেগুলা ছিল না, আমরা অনেকগুলা শাস্তি বাতিল করেছি, অনেকগুলাতে আমরা অ্যাকুইটাল দিয়েছি। এবং আমার কোর্টে বললে ভুল হবে, আমার আগে মুজাম্মেল হোসেন সাহেব প্রধান বিচারপতি ছিলেন, সেখানেই ম্যাক্সিমাম হিয়ারিং হয়েছিল। হয়তো আমার কিছু রায়, আমি বেশি রায় লিখেছি, এটা আমার কোর্টে বলে একটা মহল থেকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, এটা ঠিক না। এরপরে আমি আরেকটা জিনিস বলতে চাই, ওখানে 6জন কি 7জন বিচারক, 6জন-7জন বিচারকে আমরা শুনি। আমরা প্রত্যেকেই আমি একটা রায় দিলেই যে আমার এটা কনফার্ম হয়ে যাবেন না। ওই 6জন, যেমন একটা মামলাতে প্রধান বিচারপতি আমাকে দায়িত্ব দিলেন, আমি যে রায় দেব এটা আমাদের নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। ডিস্ট্রিবিউট হওয়ার পরে তারা যদি অভিমত দেন, সেই অভিমত, তাহলে এটা প্রিন্ট হবে, না হলে তারা সেপারেট রায় লিখবে। এবং আমাদের খুব বেশি করণীয় ছিল না, এই আইনটাই ছিল ডিফেক্টিভ আইন। এই আইনটাতে একটা ভিডিও যদি দেওয়া হয়, ক্লিপ দেওয়া হয়, অথবা কোনো পত্রিকা দেওয়া হয়, অথবা কোনো আলামত, ওখানে একটা করে কি বলে, গ্রেভিয়ার্ড থেকে কিছু তুলে হাড় এনে এটা টেস্ট করে দেখা যায় হিউম্যান বিং, সবগুলাই সাক্ষ্য হিসেবে দেওয়া যাবে। এই কারণেই আমি বলেছিলাম শেখ হাসিনা এবং তার সরকারের যারা তাদেরকে যুদ্ধ অপরাধে বিচার করা যাবে না, এবং এটা প্রমাণ করা খুবই সহজ। পত্রিকা এবং টেলিভিশনের রিপোর্ট দিয়েই কোনো কেস প্রমাণ করা যায়। আইনটাই হলো এইটাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই যে যারা যার পরিপ্রেক্ষিতে আপিলেট স্টেজে আমাদের কিছু করার ছিল না, যেগুলো সাক্ষ্য প্রমাণ ছিল এইগুলার বেসিসই আমাদের বিচার করতে হতো। আপনার কাছে কি মনে হয় যে যারা বিচারের সম্মুখীন হয়েছেন বা যে সমস্ত বিচারের রায় হয়ে গিয়েছে, বিশেষ করে যাদের ফাঁসি হয়েছে, তারা বিচার পেয়েছেন, তাদের জাস্টিস প্রপারলি কন্ডাক্ট করা হয়েছে? আইনটা যে ছিল সেই আইন মোতাবেক আমরা বিচার করেছি, আইনের বাহিরে আমরা যাই। আপনার মধ্যে কি কোনো অনুশোচনা আছে কিনা একজন বিচারপতি হিসেবে? কোনো অনুশোচনা নাই, আমি আমার রায়ের ব্যাপারে কোনো অনুশোচনা করি না, করবও না। কিন্তু আইনটা ডিফেক্টিভ ছিল। এই আইনটা যদি আরো একটু ভালো হতো, তাহলে এই কারণেই আপনি দেখবেন, আপনি খেয়াল করবেন, বর্তমান সরকার এই যুদ্ধাপরাধের বিচার করবেন, তারা করেছেন, কিন্তু আন্তর্জাতিক
যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে আনিয়েছেন এবং তারা আলাপ আলোচনা করছেন, তারা ইনভেস্টিগেশন করছেন। এইটাকে আরো একটু যাতে যাতে কি বলে কন্ট্রাডিকশন যেগুলো আছে এইগুলো সংশোধন করে ভালো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল কোনো বিচার করা যায় কিনা এই কারণে এটা করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে ভারতের কাছে সময় মতো হয়তো শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য চিঠি দেয়া হতে পারে, এই ধরনের একটি ইঙ্গিত তিনি আজকে দিয়েছেন ভারতের একটি গণমাধ্যমকে। ভারতের কাছে আপনার কি প্রত্যাশা এ বিষয়ে? আমি আমি মনে হয় I was the first person who requested the Indian Prime Minister Narendra Modi যে তাকে আপনি রাজনৈতিক আশ্রয় দেবেন না, সে গুরুতর মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাকে বাংলাদেশে হস্তান্তর করে। আমি এবং সরকারকেও আবেদন করেছিলাম তার বিরুদ্ধে তাড়াতাড়ি মামলা করে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে এবং তাকে দেশে ফিরে আনা। আমি জানি না আজকে প্রধান উপদেষ্টা বা তারা কেন দেরি করছেন, তারা এটা তাদের পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ব্যাপার কি ভারতের সঙ্গে তাদের কি ডিসকাশন ইন্টারনালি হচ্ছে সেটা আমি বলতে পারবো না। আমি যদি থাকতাম, ক্ষমতায় থাকতাম, তাহলে আমি সাথে সাথেই বলতাম যে ভারতকে বলতাম তুমি তাকে প্রত্যাবর্তন করো। সে এমন গুরুতর অপরাধ, দুইটা গুরুতর অপরাধ করেছে। একটা হলো ফিনান্সিয়াল লস, ব্যাংকগুলোকে উনি খালি করে দিয়েছে। এইটা কিন্তু কোনো খুনের চেয়ে খারাপ কম না। বিদেশে আপনি যে দেশে থাকেন অথবা আমেরিকা, ইউরোপে কিন্তু এইটা একটা গুরুতর অপরাধ। অর্থাৎ আপনি চাইবেন যে শেখ হাসিনা যেন বিচারের সম্মুখীন হন এবং তাকে দেশে ফেরত পাঠান। অবশ্যই অবশ্যই আমি মনে করি। এবার শেষ প্রশ্ন আপনার কাছে, ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহাকে 4 বছর এবং 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই বিচার প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য আপনি দেশে যাবেন কিনা? অবশ্যই আমি দেশে যাব। আমি এটাতে কোনো এটা মামলাই না। আমার উত্তরার একটা বাড়ি বিক্রি করেছি 6 কোটি টাকায়। 2 কোটি টাকা লোন ছিল, 4 কোটি টাকা আমি পেয়েছি। 2 কোটি টাকা লোনের টাকা তারা পরিশোধ করেছে। 4 কোটি টাকার ড্রাফট নিয়েছি এবং আমি 4 নম্বর সেক্টরে একটা অ্যাপার্টমেন্ট কিনেছি ওই টাকা থেকে। যে অ্যাপার্টমেন্টটা আমি কিনেছি এই অ্যাপার্টমেন্টে এখনো আমার পরিবারের সদস্যরা থাকে, যার পরিপ্রেক্ষিতে এই টাকা আমি ওখান থেকে বিক্রি করে এখানে নিয়ে আসছি। যারা লোন নিয়েছিল তারা 4 কোটি টাকা লোন নেওয়ার পরে আমার কাছে পরে ডকুমেন্ট পাঠিয়েছিল 4 কোটি 92 লক্ষ টাকা তারা পরিশোধ করেছে। যার পরিপ্রেক্ষিতে এইটা আমার ইনফ্লুয়েন্সে যে লোন নিয়েছে এটা মিথ্যা কথা। কারণ হলো ব্যাংক থেকে বলে নাই যে আমি টেলিফোন করে তাদেরকে লোন দেওয়ার জন্য। এটা হলো দুর্নীতি দমন কমিশনের একজন অফিসার বলছে আমি নাকি ইনফ্লুয়েন্স করেছি। সে জানলো কিরকম? ব্যাংকের টাকা তো পরিশোধই হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি দেশে যাবেন এবং বিচারের মুখোমুখি হবেন? বিচারের তো কিছুই নাই। এটা এফআইআরটা যদি দেখায় এবং ব্যাংকের রিসিপ্টগুলো দেখালে পরিষ্কার হলো টাকা পরিশোধ হয়ে গেছে। 4 কোটি 92 লক্ষ টাকা মামলা দায়ের করার আগে পরিশোধিত হয়ে গেছে। বিচারপতি এস.কে সিনহা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজ থেকে কয়েক বছর আগে যখন আমরা আপনার কাছে আবেদন করেছিলাম আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, সেই বাস্তবতার আলোকে তখন আপনি অংশগ্রহণ করেননি। তবে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের ব্রিটেন এবং ইউরোপের দর্শকদের জন্য আপনি এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করি আবারও আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবেন ভবিষ্যতে কোনো একটা সময়। ধন্যবাদ। দর্শক দেখছিলেন বিশেষ অভিমত, ছিলেন আমাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যাকে সংক্ষেপে আমরা এস.কে সিনহা নামেই তিনি বেশিরভাগ পরিচিত। ব্রিটিশ বাংলাদেশিদের জন্য আরেকটি তথ্য নিশ্চয়ই আপনারা জানেন যে তিনি বৃহত্তর সিলেট বিভাগের একজন বিচারপতি ছিলেন এবং তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত উদ্বেলিত ছিল পুরো বাংলাদেশ। তবে তার যাওয়ার প্রক্রিয়াটি নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে। তিনি দায়িত্ব শেষ করার বা তার মেয়াদ শেষ করার 81 দিন আগে সাবেক সরকার তাকে পদত্যাগ করতে বাধ্য
করে পরবর্তীতে বর্তমানে তিনি যেটি বলেছেন, বর্তমানে কানাডাতে আছেন। তিনি একটি বইও লিখেছেন, সেই বইয়ে এই সম্পর্কে বিস্তারিত আছে, যেটি অনেকেই পড়েছেন, আমিও পড়ার চেষ্টা করেছি। এই ব্রোকেন ড্রিম অত্যন্ত তথ্যবহুল একটি বই, যারা পড়তে চান অবশ্যই সেই বইটিও পড়বেন। বাংলাদেশের বিচার বিভাগ, পলিটিক্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এবং মজাদার ইনফরমেশন আছে। আগামীকাল দর্শক মণ্ডলী একই সময় বিকেল 5টায় আমরা এই অভিমত অনুষ্ঠানে বসবো। তখন ঢাকা থেকে আমাদের সাথে অতিথি যোগ দিবেন এই 5ই আগস্টের শহীদ হওয়া শহীদ ফারহান ফায়াজের একজন পারিবারিক আত্মীয়। তার সাথে আমরা কথা বলবো, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পারিবারিক বর্তমান অবস্থা সম্পর্কে জানবো এবং 1 মাস অতিবাহিত হওয়ার পর যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, সেই বিপ্লবের বাস্তবতা বাংলাদেশে এখন কেমন, সে সম্পর্কেও আমরা কথা বলবো। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।